আমরা সালোক সংশ্লেষ সেটা পড়েছি। সালোক সংশ্লেষ করতে গিয়ে আমরা কি শিখেছিলাম? সালোক সংশ্লেষ হচ্ছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির একটি প্রক্রিয়া। সবুজ উদ্ভিদ যে সূর্য আলোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে গ্লুকোজ তৈরি করে, সেই প্রক্রিয়াটা ছিল সালোক সংশ্লেষ। উৎপন্ন গ্লুকোজের মধ্যে সবুজ উদ্ভিদ কি করে? সৌর শক্তিকে স্থৈতিক শক্তি রূপে জমা রাখে। এটা ঘটনা। সবুজ উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজের মধ্যে সৌর শক্তিকে স্থৈতিক শক্তির রূপে জমা। স্থৈতিক মানে জমানো শক্তি। উদ্ভিদের সেই তৈরি যে গ্লুকোজ, তার সঞ্চয়ী অঙ্গ। সঞ্চয়ী অঙ্গ বলতে মূল, কাণ্ড, ফল, পাতা, এরকম সঞ্চয়ী অঙ্গের মধ্যে নিয়ে ওটাকে বিভিন্ন খাদ্য উপাদান রূপে জমা রাখে। শর্করা, প্রোটিন, ফ্যাট হিসাবে জমা রাখে। উদ্ভিদে ফ্যাট জমা হয়, হ্যাঁ হয়তো। উদ্ভিদের তেল জাতীয় যেগুলো উদ্ভিদ আছে, সর্ষে, ওই বাদাম, এদের মধ্যে তেল বেরোয় না? তেলটা কি? ওটা তেল জমেছে বলেই তো হয়েছে। ওটা ওই প্রথমে গ্লুকোজ তৈরি করে, তারপরে সেটা বিভিন্ন আরো কিছু ঘটনার ভিতরে ঘটে, ওটা ফ্যাটে পরিণত হয়, প্রোটিনে পরিণত হয়। এবার উদ্ভিদের তৈরি এই খাদ্য বিভিন্ন জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খেয়ে থাকে। উদ্ভিদের তৈরি খাদ্য, উদ্ভিদ তার দেহে যে খাদ্যটা জমিয়ে রেখেছিল, সেটা কি করছে? বিভিন্ন জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্রহণ করে। কেউ সরাসরি, কেউ ঘুরিয়ে গ্রহণ করে। সে গ্রহণ করে মানে খায় আর কি। তারপরে সেই খাদ্য মানুষ, জীব, এমনি প্রাণীদের ক্ষেত্রে কি হয়? আমাদের শরীরের ভিতরে পৌষ্টিক তন্ত্র আছে। পৌষ্টিক তন্ত্র, সেই পৌষ্টিক তন্ত্র তুমি পড়বে কদিন পরে। এই পৌষ্টিক তন্ত্রে কি হয়? আমরা যে খাদ্যটা খেলাম, সেই খাদ্যটা পৌষ্টিক নালীর ভিতরে পাচিত হয়, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য পাচিত হয়ে গ্লুকোজে পরিণত হয়। সবুজ উদ্ভিদ কি করেছিল? প্রথমে গ্লুকোজ তৈরি করেছিল, তারপরে শর্করা, প্রোটিন, ফ্যাট হিসাবে সঞ্চয়ী অঙ্গেতে জমা করেছিল। প্রাণীরা কি করলো? ওই শর্করা, প্রোটিন, ফ্যাটটা খেলো, পেটের ভিতরে ঢুকালো। পেটের ভিতরে তারপরে যাওয়ার পরে ওটাকে পরিপাক হবে, পাচন ক্রিয়া হবে। পাচন ক্রিয়ার ফলে উল্টো ঘটনা হয়। উল্টো ঘটনা কি? শর্করা ভেঙে গ্লুকোজ তৈরি হবে। কিভাবে হবে? সব তুমিই পড়বে, আরো দিন 15-20 পরে। তোমার শর্করা মানে ওই শ্বেতসার, যেটা চাল, গম, যেগুলো আটা, ওগুলো শর্করা থেকে গ্লুকোজ তৈরি হবে, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হবে। সেগুলো তৈরি হয়ে কি করবে? রক্তের মধ্যে মিশে যাবে। সেটা ব্যবস্থা আছে, শরীরের ভিতরে ব্যবস্থা আছে। মিশে গিয়ে কি করবে? রক্তের মাধ্যমে সারা দেহের সজীব কোষগুলোতে গিয়ে পৌঁছাবে। সমস্ত প্রাণীদের ক্ষেত্রে হবে। সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কি হলো? ওই যে খাবার খেলো, সেটা যেমন শর্করার কথাই ভাবো, তুমি মাথা মতো রাখো, আমরা তো শর্করা একটু বেশি করে খাই, তা সেটা পৌষ্টিক তন্ত্রে পাচিত হয়ে গ্লুকোজে পরিণত হবে। সেই গ্লুকোজটা কি হবে? রক্তের মাধ্যমে সারা শরীরে সজীব কোষগুলোতে গিয়ে, সজীব কোষ মানে যে কোষগুলোতে প্রাণ আছে। আমাদের শরীরের বেশিরভাগ কোষেরই প্রাণ আছে। প্রাণহীন কোষ, প্রাণহীন কিছু আছে, যেমন যে নখগুলো যেটা আছে, মাথার চুলগুলো, এগুলো মৃত। এবার কোষে কোষে ওই গ্লুকোজ পৌঁছানোর পরে আমরা যে প্রশ্বাস ক্রিয়া, প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস মানে ছাড়া, প্রশ্বাস মানে গ্রহণ করা, মানে আমরা যে অক্সিজেন পরিবেশ থেকে নিচ্ছি, সেই অক্সিজেন আবার কি করে? রক্তের মাধ্যমে ওই সজীব কোষগুলোতে যায় অক্সিজেন। আর এখানে রক্তের মাধ্যমে যে গ্লুকোজটা এলো, এদের মধ্যে কি হবে? সজীব কোষের মধ্যে এই শ্বসন ক্রিয়া হবে। শ্বসন ক্রিয়ার ফলে কি হবে? উল্টো ঘটনা হবে। সালোক সংশ্লেষে কি হয়েছিল? সৌর শক্তিটা স্থৈতিক শক্তির উপরে জমা হয়েছিল,
উল্টো উল্টো মানে কি, ওই যে খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তিটা আছে ওটাকে গতি শক্তিতে পরিণত করবে, গতিশক্তি বা তাপ শক্তিতে। ওই যে গতিশক্তি তৈরি হলো, শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের মধ্যে যে স্থৈতিক শক্তি আছে, জমানো শক্তিটা আছে, ওটা ভেঙে গতিশক্তি হবে বা তাপ শক্তি হবে। সেই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেহের ভিতরে বিভিন্ন জৈবিক কাজ হয়। আমাদের মানসিকতায় ভাবো, আমাদের দেহের ভিতরে বিভিন্ন জৈবিক কাজ, যে কাজগুলো না হলে আমরা বেঁচে থাকতে পারবো না। যেমন রেচন ক্রিয়া, যদি আমাদের পেচ্ছাপ বন্ধ হয়ে যায় আমরা মারা যাব। শ্বসন ক্রিয়া, শ্বাসক্রিয়া যদি না হয় আমরা মারা যাব। শ্বাসক্রিয়া বন্ধ হওয়া মানে কি, শরীরের শক্তি উৎপাদন বন্ধ হয়ে শরীর নেতিয়ে পড়বে। তারপরে কি, তোমার গিয়ে চলন গমন, হাত পা নাড়ানো, শক্তি লাগে। সংবহন ক্রিয়া, শরীরের ভিতরে যে রক্ত ছোটাছুটি করছে, হৃৎপিণ্ডটা কাজ করছে, শক্তি লাগে। এই সমস্ত এই কাজগুলো জৈবিক ক্রিয়া। এই জৈবিক ক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য কি হবে, এই শক্তির প্রয়োজন। সেটা শ্বসন প্রক্রিয়ায় সেই শক্তি উৎপন্ন হয়। আমরা সেই শ্বসন করতে চলেছি, যে শ্বসনের মধ্যে দিয়ে আমরা কি হবে, খাদ্যের মধ্যে থাকা যে সৌরশক্তি স্থৈতিক শক্তিতে পরিণত হয়। কিভাবে হয় সেটা পড়ব। খাদ্যের মধ্যে থাকা সৌরশক্তি স্থৈতিক শক্তিতে কিভাবে পরিণত হয় সেটা আমরা পড়তে যাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে শ্বসন। শ্বসনের সংজ্ঞাটা পড়ি। শ্বসনের সংজ্ঞাটা আছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, আগে বুঝবো পরে লিখবো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, জৈব রাসায়নিক প্রক্রিয়া বলা হচ্ছে কেন, ওটা জীব দেহের ভিতরে ঘটবে, বাইরে হবে না, পাথরের মধ্যে হয় না, মাটির মধ্যে হয় না। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রতিটি সজীব কোষে, প্রতিটি সজীব কোষে, সজীব কোষ মানে সৌভিক, কি বুঝলো, সজীব কোষ বলতে কি বুঝলো, সজীব, সৌভিক কি সজীব না জড় পদার্থ? হ্যাঁ, কি করে বুঝলি, কথা বলতে পারলি, একটা একটা যে নড়াচড়া করতে পারে, সজীব, উত্তর দিবি। তাহলে সজীব কোষ, আমাদের শরীরের ভিতরে এরকম কোষগুলো এক জায়গা থেকে যেতে পারে না, কিন্তু ওরা কথা বলতে পারে। কিরকম, ওদের কোষগুলোর মধ্যে তোমার বিভিন্ন তোমার গিয়ে শ্বসন ক্রিয়া হয়, রেচন ক্রিয়া হয়, তারপরে কোষ বিভাজন হয়, কোষগুলোর ভিতরে হয়। সজীব কোষ, প্রতিটি সজীব কোষে দিবারাত্রি, দিবারাত্রি মানে 7 into 24 hours, 7 into 24 hours মানে সপ্তাহে 7 দিন, 7 দিনের সময়, বা 365 গুণন 24, সারা বছর ধরে চলবে, যতদিন বেঁচে থাকবো আমরা। তাহলে দিবারাত্রি, তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রতিটি সজীব কোষে দিবারাত্রি বায়ু, কি হয়েছে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রতিটি সজীব কোষে দিবারাত্রি বায়ুর, অক্সিজেন কথাটা ঠিক নয়, পরিবেশের অক্সিজেন বলে, পরিবেশের অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, অক্সিজেন হলে চলবে না হলে চলবে, অক্সিজেন উপস্থিতি অনুপস্থিতিতে শ্বসন বস্তু বলতে তোমার মাথায় কাজ করুক গ্লুকোজ,
শ্বসন বস্তু বলতে গ্লুকোজ। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রতিটি সজীব কোষে দিবারাত্রি পরিবেশের অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে শ্বসন বস্তু গ্লুকোজ সম্পূর্ণ বা আংশিকভাবে শ্বসন বস্তু গ্লুকোজ যথাক্রমে সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে সম্পূর্ণরূপে জারিত হতে পারে, আংশিকভাবে জারিত হতে পারে, জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে তাপ শক্তিতে পরিণত করে, এবং সেই সঙ্গে CO2 ও কার্বন CO2 ও জল উৎপন্ন হয়, H2O উৎপন্ন হয়, তাকে বলে শ্বসন। মুখস্থ করব, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানে জীবদেহের মধ্যে ঘটবে ঘটনাটা, জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রতিটি সজীব কোষে প্রাণ আছে এরকম কোষগুলোতে, মাথার চুলে হবে না, হ্যাঁ, প্রতিটি সজীব কোষে দিবারাত্রি 24 আওয়ার্স ঘুমিয়ে থাকলেও হয়। এই জন্য কি হয়, ঘুমিয়ে থাকলে শোষণ হয়, যার জন্য কি হয়, রাত্রে অনেক খেয়ে এলি অনুষ্ঠান বাড়ি থেকে, বাবা বাড়িতে ভালো কিছু রান্না হয়েছে, প্রচুর পরিমাণে খেলি, পরের দিন সকাল 8-9টা বাজতে বাজতে পেটে খিদে পেয়ে যাবে। কেন? সারা রাত ধরে শ্বসন ক্রিয়া শরীরে ঘটেছে, ওই শ্বসন ক্রিয়া ঘটার ফলে ওই ঘটনাটা ঘটেছে। সারা রাত ধরে শ্বসন ক্রিয়া হবে, পরিপাক ক্রিয়াও হবে। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রতিটি সজীব কোষে দিবারাত্রি পরিবেশের অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে শ্বসন বস্তু গ্লুকোজ যথাক্রমে কথাটা বললাম কেন, এই যে অক্সিজেনের উপস্থিতি হলে পরে সম্পূর্ণ জারণ হবে, আর অনুপস্থিতি হলে পরে আংশিকভাবে জারিত হবে। অক্সিজেনের উপস্থিতি হলে সম্পূর্ণভাবে গ্লুকোজ জারিত হবে, আর যদি অনুপস্থিতি হয় আংশিকভাবে জারিত হবে, হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে তাপ শক্তিতে পরিণত করে, এবং সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়, তাকে বলে শ্বসন। শ্বসনের রাসায়নিক সমীকরণ, শ্বসনের রাসায়নিক সমীকরণ সালোক সংশ্লেষে যেমন রাসায়নিক সমীকরণ আছে, শ্বসনের রাসায়নিক সমীকরণ আছে C6H12O6। এটা কি জিনিস? গ্লুকোজ। এটা গ্লুকোজ। এই গ্লুকোজ বায়ুর অক্সিজেন, 6 অণু অক্সিজেন, আর এখানে কি লাগবে? উৎসেচক লাগবে, সেই সঙ্গে সজীব কোষ লাগবে, সজীব কোষ ছাড়া হবে না। সজীব কোষ, এদের রাসায়নিক বিক্রিয়া ফলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড হবে, 6 অণু জল হবে, 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হবে। এটা 686 কিলো তাপ শক্তি। এই যে তাপ শক্তিটা হলো, এই তাপ শক্তিটাই কাজে লাগিয়ে কি হয়, আমাদের দেহের ভিতরে বিভিন্ন জৈবিক কাজ হয়। শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে পরিণত হতে পারে। এই তাপ শক্তি তোমার কি গতিশক্তিতে পরিণত হবে, দেহের ভিতরে গতিশক্তি তৈরি হবে।
বা যান্ত্রিক গতিশক্তি হবে। সেই গতিশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন জৈবিক কাজগুলো হয়। এটা সালোক সংশ্লেষের রাসায়নিক সূত্র। এখন ব্যালেন্স হয়ে গেছে। C6 6টা কার্বন আছে, এই যে 6C 6টা কার্বন, হাইড্রোজেন 12টা আছে, এই যে 6 দুগুণ 12টা হাইড্রোজেন, O6 অক্সিজেন এখানে 6টা আর এখানে 6 দুগুণ 12টা। অক্সিজেন কটা আছে? 12 আছে 18টা। দেখো এখানে 18টা হবে, 6 দুগুণ 12 আর এই যে 6 18টা। এটা মুখস্থ করলাম। এই যে শ্বসন, এবার এখান থেকে অনেকগুলো জিনিস আমরা জানতে পারছি। যেমন শ্বসন কোথায় হয়? উত্তর বোর্ডে আছে। উত্তর কি হবে? প্রতিটি সজীব কোষে শ্বসন হয়। শ্বসন প্রতিটি কোথায় হয়? প্রতিটি সজীব কোষে। প্রতিটি সজীব কোষে শ্বসন হয়। সজীব কোষে শ্বসন কোথায় হয়? প্রতি সজীব। কখন হয়? দিবারাত্র। আর শ্বসনের ফলে মূলত কি হয়? খাদ্য স্থৈতিক শক্তি থেকে তাপ শক্তিতে পরিণত হয়। খাদ্য স্থৈতিক শক্তি থেকে তাপ শক্তিতে পরিণত হয়। এটা মুখস্থ করো আগে। আমরা আজকে যে শ্বসন বললাম, শ্বসনের প্রকারভেদ আছে। শ্বসনের প্রকার, ওটাতে যাওয়ার আগে এইটুকুখানি পড়ে নিচ্ছি। দেখো, আমরা এর আগে সালোক সংশ্লেষ করেছিলাম। সালোক সংশ্লেষ। আর এখন বললাম শ্বসন। শ্বসনের ভিতরে এখন ঢুকিনি। শ্বসন যতটুকুন পড়লাম, এইটুকুর মধ্যে একটা পার্থক্য তৈরি করা যায়। সালোক সংশ্লেষে কি হয়? সৌরশক্তি উৎপন্ন খাদ্য গ্লুকোজের মধ্যে কি হয়? স্থৈতিক শক্তির রূপে আবদ্ধ হয়। এখানে কি হয়? সালোক সংশ্লেষে সৌরশক্তি, সঙ্গে সঙ্গে লিখবে সৌরশক্তি উৎপন্ন খাদ্য গ্লুকোজে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হয়। স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হয়। শ্বসনের জায়গায় কি লিখব রজত? উল্টো ঘটনা হয়। গ্লুকোজে থাকা সৌরশক্তি আর গ্লুকোজে থাকা স্থৈতিক শক্তি লিখি। গ্লুকোজে থাকা স্থৈতিক শক্তি সৌরশক্তি স্থৈতিক শক্তিতে পরিণত হয়। কোথায়? গ্লুকোজে থাকা সৌরশক্তি শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজে থাকা স্থৈতিক শক্তি তাপ শক্তিতে পরিণত হয়। গ্লুকোজে থাকা স্থৈতিক শক্তি তাপ শক্তিতে পরিণত হয়। এটা একটা হলো। 2 নম্বর আমরা কি বলতে পারি? সালোক সংশ্লেষটা কখন হয়? দিনের বেলা। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয় দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে। আর শ্বসনটা কখন হয়? দিবারাত্রি। শ্বসন সম্পন্ন হয় দিবারাত্রি। আর এটা কি বলতে পারি? সালোক সংশ্লেষণের সময় তোমার পরিবেশ থেকে জল এবং কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় না? সালোক সংশ্লেষের সময় তুমি এরকম ভাবে লিখবে, কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, অক্সিজেন বর্জিত হয়। শ্বসনে কি উল্টোটা, অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাইঅক্সাইড বর্জিত হয়।